মৃত পতঙ্গের কথা ভাবি। মেধার গভীরে বেড়ে ওঠে ফুল আর গুপ্ত অস্ত্রের রসায়ন। এরপর থেমে গেলে কেঁপে ওঠে শব্দের বাগান। সামান্য উদ্বেগে নদীতে ঝুঁকে পড়ে যে জীবন, তার প্রীতি উপহারের দক্ষতা প্রশ্নাতীত। যাকে তুমি বিভ্রম বলো, আসলে তা পুরুষাকার। অব্যর্থ গ্রেনেড ফেটে গেছে প্রচ্ছদে। কিছু পূর্বাভাস মিলে গেছে বলেই তুমি সূর্যাস্ত এঁকে দিতে পারো না। শুভেচ্ছার সব রং চেনা হয়ে গেলে আত্মজীবনী আরও বর্ণময় ও বিতর্কিত হতে পারত। লাবণ্যের মোহ কাটিয়ে কাব্যগ্রন্থগুলি ফিরে আসে কক্ষপথে। প্রমাণিত হয় জীবন মুহূর্তকালের, কবিতা মহাকালের। নমস্কার। কবিতা পাঠের সময়ে এসে বসেছি। আজকে এমন একজন অনুজ অথচ বেশ বড় মাপের কবি বা বড় মাপের ব্যক্তিত্ব, যার কবিতা আজকে আমি পড়ব, তার কবিতা পড়ার আগে অনিবার্যভাবেই আমাকে কিছু কথা বলতে হবে। আর তাই আমি আজকে বহুদিন পর আমি মুখশুদ্ধির অবতারণা করতে চাইছি। এই কবি সম্পর্কে বলবার আগে কিছু কথা বলে নেওয়া দরকার এবং সেই কথাগুলি মুখশুদ্ধি হিসাবে আজকে বিবেচিত হবে। সাধারণত মানুষ তার সাফল্যের কথাগুলিকে লিখে রাখে তার আত্মজীবনীতে, ঘোষণা করে এবং অন্যান্য যে সমস্ত যান্ত্রিক প্রথা আমাদের সভ্যতায় আছে, সেই সমস্ত প্রথা বা সেই সমস্ত ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের ওই সাফল্যগুলির কীর্তিগাথা, বিজয়গাথা যাতে অন্যেরা বলে, অন্যেরা যাতে প্রচার করে বেড়ায়, এই সময়ের এবং আগামী সময়ের, সেই ব্যবস্থাটা আমরা করি। তো সৌভাগ্যক্রমে আমার তেমন কোনো সাফল্য নেই, আমার তেমন কোনো বিজয়গাথা নেই। তাই আমি আমার অসাফল্যগুলোকেই লিখে রাখি, অসাফল্যগুলোকেই আমি বাতাসের মধ্যে ভাসিয়ে দিই, শব্দ তরঙ্গের মধ্য দিয়ে অন্তরিক্ষে পাঠিয়ে দিই, বা এই যে বিপুলা সৃষ্টি, শুধু এই পৃথিবী নয়, ইউনিভার্সের, অনন্ত ইউনিভার্সের, একাধিক ইউনিভার্সের, প্যারালাল ইউনিভার্সের বিভিন্ন দূরবর্তী দূরতম প্রান্তে কোথাও কোনো আরেকটি গ্রহ, আরেকটি পৃথিবী, এবং সেখানে মানুষের মতো আরও কিছু মানুষ বা আরও উন্নততর কোনো প্রাণী, কবিতার সঙ্গে যাদের আরও বেশি আত্মিক পরিচয়, সাফল্যের সঙ্গে যাদের আরও বেশি আত্মিক পরিচয়, ব্যর্থতাকে যারা খুব সুন্দরভাবে চিনতে পারেন, শনাক্ত করতে পারেন, তাদের কাছ অবধি আমার গুটি কয় কথা পৌঁছে যাবে। এই মতো একটা
বিশ্বাস আমার আছে, এবং সেই বিশ্বাস নিয়েই আমি আমার যাবতীয় মৃত গাছগুলির কথা লিখে রাখি। আমার উপন্যাস নেই, ফলে সেখানে এসে তারা গল্পগাছা করতে পারে না, তারা তাদের যাপন প্রণালীর কথা বলতে পারে না। কিন্তু আমার যে নিভৃতি আছে সেখানে সেই সব মৃত গাছগুলি আশ্রয় নেয় এবং পরস্পরের মধ্যে কথাবার্তা বলে, তারা পরস্পরকে গান শোনায়। এখন আমার অসাফল্য বলতে কি বলতে চাইছি সেটা ভাবতে গিয়ে বা সেটা বলতে গিয়ে আমি নিজে সংযত হলাম, নিজেকে সংবরণ করলাম। আমি সেগুলো বলবো না, কারণ সেগুলো বলা মানেই আমি যদি 100টি আমার অসাফল্যের কথা বলি, তাহলে 101তম ক্ষেত্রে কোনো একটি সাফল্য আছে কি না এই প্রশ্ন এসে দাঁড়াবে। তাই আমি বিবরণের দ্বারা বিস্তারিতভাবে বা সংখ্যার দ্বারা বা কাহিনীর দ্বারা বা ইঙ্গিতের দ্বারা কোনোভাবেই আমি আমার অসাফল্যগুলিকে চিহ্নিত করব না, করতে চাইছি না। তো যাই হোক, কবি জীবনে এই কবি জীবন বলাটার মধ্যেও একটা ভ্রান্তি আছে, একটা বিলাসিতাজনিত ভ্রান্তি আছে। অ্যাকচুয়ালি সেরকম কোনো জীবন আমি পাইনি বা পাবার মতো পরিশ্রম সাধনা এসব কিছুই করিনি। কিন্তু তবু বিভ্রান্তিও মাঝে মাঝে আলপনা আঁকে, বিভ্রান্তিও মাঝে মাঝে ফুল ফুটানোর মতো কিছু কাজ করে থাকে। তো আমার এই জীবনে কয়েকজন মানুষ এসেছিলেন, তারা নিজেরা এসেছিলেন নাকি তাদেরকে অন্য কেউ পাঠিয়েছিলেন, সেটা ঈশ্বর প্রেরিত হতে পারে, নিয়তি নির্ধারিত হতে পারে, বা অন্তরিক্ষে কোনো এক জাদুকর বসে বসে এই কর্মকাণ্ডগুলি করেন, তেমন হতে পারে, বা যে সমস্ত ঘটনা আমাদের জীবনে ঘটে সেই সমস্ত ঘটনাগুলি নিজেরাই হয়তো নির্ধারণ করে যে কখন কাকে কোন দিকে পাঠানো হবে। সে যাই হোক, তো যে কয়েকজন মানুষ এরকম আমার জীবনে এসেছেন, যারা আমাকে উপচিয়ে দিতে পারতেন, আমাকে পূর্ণতার থেকেও অধিক কিছু করে তুলতে পারতেন, কিন্তু যে কোনো কারণেই হোক আমি তাদের ধরে রাখতে পারিনি। আমি তাদের কাছ থেকে রসদ নিয়ে নিজেকে পুষ্ট করতে পারিনি। আমি তাদের আয়নায় নিজেকে দেখতে পাইনি বা দেখার চেষ্টা করিনি। এরকম বেশ কয়েকজন মানুষ আমার জীবনে এসেছিলেন, যাদের ব্যক্তিত্ব, যাদের লেখালেখি করার ক্ষমতা, যাদের চিন্তাভাবনার স্বচ্ছতা বা চিন্তাভাবনার বিভিন্নতা, তাদের চিন্তাভাবনার বিস্তৃতি, এই সমস্ত যদি আমি সংগ্রহ করতাম
যদি আমি সংগ্রহ করতাম এবং যদি সেগুলোকে আমি কাজে লাগাতে পারতাম, তাহলে আমি একটা ব্যতিক্রমী উপন্যাস রচনা করতে পারতাম। কিন্তু আমি তা পারিনি, বা আমি তা করিনি, বা আমাকে তা করতে দেওয়া হয়নি, বা সেটা সেগুলো পেরে ওঠার মতো অনুকূল পরিবেশ প্রকৃতি আমার জন্য নির্ধারণ করেনি, যে কোনো কারণেই হোক। এরকম যারা মানুষ আমার জীবনে এসেছিলেন, ইদানিং আমার বাড়িতে কলিং বেল বাজা বা দরজায় নক করা, করাঘাতের শব্দ এসব কমে গেছে। আমার মোবাইলে ফোন আসা কমে গেছে ইদানিং, বা নেই বললেই হয়, কমে গেছে বললেও ভুল বলা হচ্ছে, আসেই না। কিন্তু যখন একটা সময় ছিল আমার কলিং বেল অনবরত বাজতো, আমার দরজায় করাঘাত হতো অবিরাম, আমার ফোন বারবার গুনগুন করে আমাকে গাইতে গাইতে ডাকতো, তখন সেই সময়ে এই কবি, যার কবিতা আজকে আমি পড়তে চলেছি, সেই কবির সঙ্গে তিনি তখন একটি বালক, মিষ্টি, সুদর্শন, সপ্রতিভ, যত রকমের ভালো ভালো বিশেষণ দেওয়া যায় সে সবেরই তিনি উপযুক্ত ব্যক্তি ছিলেন। তার নাম নভনীল চট্টোপাধ্যায়। তার প্রকৃত নাম আছে আলাদা, অভিজিৎ চট্টোপাধ্যায়। তো কিন্তু আমরা তাকে নভনীল চট্টোপাধ্যায় হিসেবেই চিনি, বা বাংলার কবি সমাজ, বাংলা কবিতার দুনিয়া তাকে নভনীল চট্টোপাধ্যায় হিসেবেই চেনে। এই নভনীল চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব। এনার কটি বই প্রকাশিত হয়েছে আমি জানি না, এনার একটিই বই, কোনো সুপারিশ ছাড়াই। এই বইটি প্রকাশিত হয়েছিল সম্ভবত 2013 সালে, 2013 জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। এই বইটির প্রকাশক পাঠক প্রচ্ছদ করেছিলেন দেবাশিস সাহা। একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাজ, যেমন কবিকে দেখতে সুন্দর, তেমনি এই বইটি নির্মিতি শরীর সুন্দর ছিমছাম, আবার তেমনি এর অভ্যন্তরে যে কবিতাগুলিকে যেভাবে বপন করা হয়েছে সেগুলিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সারিবদ্ধভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে করা হয়েছে। ফলে এই বই থেকে আমার কবিতা বেছে নিয়ে পড়ার কোনো দরকার নেই। এখান থেকে আমি শুরু থেকে পড়ে যাব বেশ কিছু কবিতা। আর নভনীল নিশ্চয়ই আমার এই পাঠজনিত কারণে যত ত্রুটি হবে সেসবকে তার সুন্দর মুখশ্রীর মতো সুন্দর ক্ষমাশ্রী দিয়ে বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস। কোনো সুপারিশ ছাড়াই নভনীল চট্টোপাধ্যায়। অকাট্য। পার্থিব বলতে স্বাধীনতা দিবসের চকোলেট, বিলাসিতা বলতে বিস্কুটের গায়ে চিনি, পূর্বাভাস বলতে মৃত কাঞ্চন, ধর্মাবতার বলতে বাতাস, তুমি সব জানালাই খোলা রেখো। অনেকান্ত। দাহ পর্বের কোনো বিলাসিতা নেই, যুবতীর দোটানা অন্তঃপুর থেকে লক্ষ্যের দিকে নাতিশীতোষ্ণ, ভাষ্যহীন জনজীবন শেষ হতে না হতেই আমি বিচ্যুত হয়েছি দৈব সুগন্ধে আর পরমান্ন চিন্তায়। কাল্পনিক বিন্দু থেকে ঝুলে আছে দীর্ঘশ্বাস ভরা পেন্ডুলাম,
শ্বেত কণিকা আর লোহিত কণিকাই অস্তিত্বের দ্বান্দ্বিক প্রকাশ। অরুণাক্ষ, শিকারী সন্ধ্যের কাছে পরাজিত হয়ে মনে পড়ছে তোমার স্পন্দন। অবিশ্বাস্য এক বিচ্ছুরণের প্রতীক্ষায় চোখ রেখেছি প্রকাশিতব্য পদ্মে। অসম্পাদিত, রক্তিম বালকের চোখে প্রতিফলিত অচিন সার্সিতে শহরের বিকিরণ। তবু এই নভনীলে নির্বাচিত মাধুকরী আমি চিহ্নিত করি শ্যাওলাহীন মানুষ, বাউল, হস্তমৈথুনরত। সূর্যাস্তের পরে শুধু ধারাবাহিক ভ্রমর। আতুর, আতশবাজি চিরন্তন বিদ্যা নয়। প্রান্তিক নাড়া দিলেই বোধিবৃক্ষ থেকে গড়িয়ে আসে ত্যাগের মৌলিক। তার যাবতীয় ভৌতিককে প্রসূত হয়, তার যাবতীয় ভৌতিকে প্রসূত হয় নশ্বরতা। জড়তা থেকে বিবিদিশা, দেবীর স্তনের থেকে আলোর গতিপথে এসে দাঁড়ায় খণ্ডিত হাতছানি। ইলাস্ট্রেশন, আচমনের পরে আম্রপালি, কখনো কখনো প্রকাশ উন্মুখ, পূর্বে ও পশ্চিমে সন্দেহজনক শহরতলি। গোপনে গভীর হচ্ছে দূষণ, দেহতত্ত্বে ভেসে যাচ্ছে মধ্যবিত্ত হরিণ। সন্ধে নামছে, নির্মিত হচ্ছে সুসজ্জিত বাসগৃহ, ভেতরে অনুযোগহীন কয়েকটি জীবন। গোপনে গভীর হচ্ছে দূষণ, দেহতত্ত্বে এখনো ভেসে যাচ্ছে মধ্যবিত্ত হরিণ। পড়ছিলাম নবনীল চট্টোপাধ্যায়ের কবিতা বইয়ের নাম কোনো সুপারিশ ছাড়াই। উচ্চগ্রাম, সম্পাদিত মুখ আর কমলে কামিনী। চেনা পথগুলি আজ মন্ত্রমুগ্ধ, অবশিষ্ট দেহ তার সব রদবদল। অথচ ঘর যেন বমিতে পিচ্ছিল হয়ে আছে। পূর্ব নির্ধারিত এই অসার বিনয়ী অনুবাদে একদিন আমিও ছিলাম। পিণ্ডের অনুষঙ্গে তুমি অবিরান, অবিনাশী, কোনো এক আয়ুষ্মান খুঁড়ে চলে সাংখ্য ও বেদান্তের ভাষা। উত্তরায়ণে অর্ধেক রাস্তা থেকে পুনরায় ফিরে এলাম। তুমি অপেক্ষায় ছিলে। সবেমাত্র গলতে শুরু করেছে গ্লেসিয়ার। কে সেই অনিবার্য পুরুষোত্তম যে তোমাকে নিয়ে গেছে বীজের অন্তর্গঠনে? গাছেরা এই প্রথমবার দাবি করল অসবর্ণ। আমার নিজস্ব ছায়ার পাশে পড়ে আছে ঝোড়ো হাওয়ার দাগ, শতাব্দীর শেষ বলকল। এজলাস, এক অস্তিত্ব থেকে আর এক অস্তিত্বের মধ্যে। সযত্নে বেড়ে উঠছে পাতাবাহার, প্রকৃতির সমর্থিত দাঁত বসে যাচ্ছে শহরের কুয়ায়। কার্যকারণ, অথচ তোমার কাছে দায়বদ্ধ ছিল জলের আকার। ৬৪ কলার বিপরীতে তীক্ষ্ণধার এক কাপালিক। কাচের নীরবতা থেকে ঝুলে আছে শুদ্ধ সেপিয়া নগর। বহু প্রাচীন হয়েছে পতনের তত্ত্ব। আর চোখে দেখি পূর্ব নিমিত্তে মুগ্ধ একটা ল্যাঙট। তবু আরও কিছুকাল আমরা বিশ্বাস রাখছি পরিমার্জিত মাংসে। কৃষ্ণপক্ষে
এইমাত্র আমার একাকিত্বে জেগেছে অভিজ্ঞান। তোমার সমস্ত গ্রন্থি যেন অথর্ব কারিগর। ফাঁসির আদেশ কার্যকরী করতে আমি এখন চরম সক্রিয়। ক্রুশবিদ্ধ দীর্ঘ নখের আয়োজনে জন্মান্তর ঘটে যাবে চিরন্তন নিখিলের। ঘুমের বিকল্পে ঝড়ের তামসিক স্তবক আশ্চর্যভাবে বাঁক নিয়েছে আঘাতপ্রাপ্ত নদী। আরও আশ্চর্যভাবে তার ব্রত থেকে জন্ম নিয়েছে বেদান্তের পাখি। খপ্পর আলোর নিষিদ্ধ পথে বৃথা এক প্রজাপতি আছে। ক্ষতের শিবির ছুঁয়ে ইতিহাস নত জানু বিকৃতির কাছে। গুণগ্রাহী মেঘলা দিনের প্রতিহিংসায় মগজে জেগে ওঠে অমার্জিত টেলিচরিত্র। সঙ্গতকারী আমি জানি না তোমার প্রকৃত উদযাপন। এতদিন পর জন্মের অনন্য রূপ আর আভাসকে আশ্রয় করেই মানুষ শ্রেষ্ঠ সীমাবদ্ধ জীব। চিত্রচোর মধ্যরাতের আহাজানি হলে কেউ কেউ চার কোলে এঁকে দিচ্ছে কৌমার্য ঋতু। কেউ কেউ চার কোলে এঁকে দিচ্ছে কৌমার্য ঋতু। অস্বচ্ছ সবুজ বেদিনী মূর্তির অন্তর্গত অমীমাংসিত চ্যাটচ্যাটে চেতনা। এখানে বৈষয়িক হয়ে ওঠে সামান্য আঙুল, একচেটিয়া আলোর অনিমেষ। চন্দ্রসাক্ষী নীলাভ মেধা ও নির্বাচিত রচনাকাল শেষ হয়ে যাবে এক্ষুনি। এভাবে ভাবতে ভালো লাগে। চেতক পড়ে থাকলো অদৃশ্য ফোয়ারার গঠন। বৈদিক উচ্চারণে গঠিত হলো সলজ্জ র্যাম্প। ক্ষরণের পরেও অপাববিদ্ধ কলেবর। স্নায়ুগুলি সৌন্দর্যায়নে নিযুক্ত। সেই সরল পরিচর্যার হাতে তাত্ত্বিক নীরবতা ভেঙে গেলে আমি উপভোগ করি ব্রহ্ম আর জগৎ। জকিকে রেসের মাঠে ঘুরে বেড়াচ্ছে বিদেহী ঘোড়ার আত্মা। বহুচর্চিত সিলেবাসে আলো ছায়ার ধারণা দেওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। ক্রমশ গভীর হচ্ছে বনভূমি। এক মহাযুগ থেকে আলো এসে লাথি মারছে পিতৃতন্ত্রে, আর তুমি ঊর্ধ্বগামী। আমাদের নিজস্ব কোনো মতবাদ নেই। ব্রহ্ম আর পরব্রহ্মের মাঝে ফুটে আছে পিপাসা পদ্ম। রাত্রির শোক নেই, কান্না নেই, একথা প্রকাশের পর রক্তজবাগুলিকে মারিয়ে গেছে মন্ত্রহীন ঘোড়ারা। জ্ঞানগঞ্জে গুঞ্জন ওঠে, হিস্যা কার কতটুকু। হাহাকার পেরিয়ে এসে আমার তো শূন্যে চলে যাওয়ার কথা। শূন্যে শুধু এক প্রাকৃত স্নানঘর। আমাদের কোনো শাখা নেই। তফশিলি এক। আজও সারা শহর জুড়ে একটি ভয়, দুয়ারে যদি দাঁড়ায় এসে জ্যোতির্ময়। দুই। সহায় সম্বলহীন রোগা স্বতন্ত্রের দেশে যতদূর দেখা যায় সজাগ লোহিত চিহ্ন। তিন। আমাদের নির্জনতা পায়ে পায়ে ঘোরে সারাদিনই। দুদিনের ছুটি নিয়ে মৃত্যু এসেছে মন্দারমণি। চার। মেধাবী এক মেঘের জন্য অন্তর্মুখী আলো
কৃপা চেয়েছিল বলেই বিদ্যুৎ চমকালো, দাবি সুক্ত ছায়া সঞ্চারণশীল বলেই ক্ষমতা ধরে রাখার খেলা এত বিপজ্জনক। প্রসাধন পর্বে যারা এসেছিল তারা চলে গেলেও রয়ে গেছে তাদের অনির্ণয় দেউল। তাহলে তুমি ভূত ভবিষ্যতের বাইরে কোথাও নিয়ে যেতে পারলে না? আমি তোমার প্রতিকারহীন মুখ মনে রাখতে চাইনি। অভিমান এক ধরনের কুটির শিল্প, পাথরও এক সমাধান। বাইরে দাঁড়িয়ে তুমি কি অসম্ভব জাগ্রত অন্দরমহলের খোঁজ পাও? সমস্ত উৎসবের শেষে আমরা যেন চৈত্রের হাতে অন্তত এক মুঠো আলোকচূর্ণ তুলে দিতে পারি। পড়ছিলাম নভনীল চট্টোপাধ্যায়ের কবিতা। কবিতার বইয়ের নাম কোনো সুপারিশ ছাড়াই। নির্বিকল্প ক্রমাগত মৌলিক আঁচড়ে পলাশবনে ফুটেছে রক্ত। পরিবেশ ভেদ করে আমাকেও টানে ইচ্ছে প্রতিম। কুয়াশা এক বন্দর, যার অপরাধ বোধে গলে যাচ্ছে নাগরিক চর্বি। না কাটা ঘুড়িতে এতটুকু জমবে না হিংসা। না কাটা ঘুড়িতে এতটুকু জমবে না হিংসা। তারপর সন্ধ্যের হলুদ অংশে ঘনঘোর সমাজ সৃজন। তারপর সন্ধ্যের হলুদ অংশে ঘনঘোর সমাজ সৃজন। নির্বেদ মূলত তৃতীয় বিশ্বের কাহিনী। কোনো ব্যক্তিগত বাইলেনে তখনও ডোবেনি সূর্য। এই মর্মে চালকবিহীন একটি রিক্সা গড়িয়ে চলে ইন্দ্রিয় কলোনিতে। সন্ধে নামার আগেই ঘন কৃষ্ণ স্তাবকতায় ঢেকে যায় চোখ। পদচর্চা অম্লান জানালার দিকে গলা যাচ্ছে জিরাফের। অম্লান জানালার দিকে গলা যাচ্ছে জিরাফের। ঢেউগুলো সজোরে আছড়ে পড়ছে ধ্রুবপদে। কুয়াশায় ছুটে গেল বঙ্গের বীর্য আর ঘোড়া। অ্যাসাইলাম থেকে আমরাও চলে এলাম বাহুডোরে। কোথায় রেখে এসেছো মাতৃভাষা অনন্ত জিহ্বা? জ্যাম জেলি মেখে দাঁড়িয়েছি সতর্ক দ্রাঘিমায়। চারিদিকে উঠছে শুকনো ব্রহ্মপাতা, শিকারী সর্বভূতেষু। দিনভর অস্বচ্ছতার জেরে পড়ে যাচ্ছে সূচক। প্রেতের পক্ষে কথা বলছে পরিব্যাপ্ত ঘুম। পুণ্য শ্লোক কিভাবে লিখবে ঊর্ধ্বযোনি ও জন্মান্তরের কথা? একটা দেহযন্ত্রের সব চুম্বক পালকহীন। ঘোড়াগুলিকে ছুটি দিয়ে ভরকেন্দ্রে দাঁড়াও। ইনবক্স খুলে দেখো ধ্যানের বিস্তারিত পদ্ধতি। চারিদিকে উদ্ভ্রান্ত জবা ফুল, অখণ্ড পাখি, অখণ্ড আত্মা। অন্ধকারে মহৎ আলোক পোকা। এই জাদু মুহূর্তে আরও একবার নির্মিত হও। পেটেন্ট নিজের সারল্য সম্পর্কে এখনও সন্দেহ। আশ্রয় শুধু ওঙ্কার কণা। আশ্চর্যভাবে মায়ার শিকার হয়েও দ্রুতগামী ঘোড়ার খুর মিশে যাচ্ছে মুখে। শেষ কবে এত আন্তরিক প্রশাসকের ধাতু? বঞ্চনার পিছুটি এবং অসহনীয় পীড়ন। অতি সংক্ষিপ্ত এই জীবন প্রয়োগ সীমাবদ্ধ, তবু পরিণামহীন, পরস্পর বিরোধী, অতি ব্যবহৃত বহুমাত্রিক আকাঙ্ক্ষা তরঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় ভুলে ভরা জলযান। প্রচলিত ডুবোজাহাজ আসলে দার্শনিক। তুমি আপাতত কোনো বিপ্লবে নেই জেনেও
প্রসব বেদনার সবটুকু তাৎপর্য ব্যাখ্যা করেনি প্রাইভেট টিউটর। ডুবে যেতে যেতে জলস্তরের কাছে ঠকে গিয়েছিল অতি সাধারণ একটি পার্শ্ব চরিত্র। বহুদিন পরে এইসব কুয়াশা ভর্তি ভাসমান ছেলে মেয়েদের দেখে মেঘলা আকাশে একটা ধূসর ঘুড়ি ওড়ালাম। বেশ কিছুক্ষণ বাদে যাকে আর দেখা যাবে না, অথচ যার অস্তিত্ব থাকবে টান টান। ফুলঝুরি, বিপজ্জনক কর্পূর কথা। জল রঙের দিকে তাকানো যায় না। বন্ধুরা, উদীয়মান অর্কিড। জীবনী গ্রন্থির শেষে প্রশমিত হচ্ছে ফনা। চলো গর্ভের পথে কিছু ল্যান্ডমার্ক ছড়িয়ে আসি। বন পর্ব। শুভেচ্ছা ছিঁড়ে ফেলে পরাস্ত সোনার হরিণ। সব কিছু ভুলে দেশলাইয়ের ভিতর রাখা হয়েছে লিঙ্গের আর্কাইভ। এই মিথ্যার যুগ শেষ হয়ে গেলে আবার ফিরে আসতে হবে। এরপর প্রকাশ্যে পরমায়ু প্রস্তুতি। জ্যোতির্ময় ডালপালা, চন্দনের বাতাস, আগুনের বৃষ্টি। পূর্বজন্মের পর শিরায় ছুটবে মারিচ রক্ত। বিকল্প মাত্র। ঘোড়ারা যৌন সূচক, একথা জানাজানি হওয়ার পর লোকালয় শেষে তোমার পায়ের কাছে সীমাহীন তুলা লগ্নে পুনর্জন্ম নিতে এসেছি। সারা গায়ে নিরুচ্চার কাচ। বোধন। চেতনায় পুড়ে যাচ্ছে চিন্ময় ইট। আমি উচ্চারণ করতে পারছি না সিঁদুর রঞ্জিত ফিরোজা। কিছু কিছু ধারাবাহিক মাংসখণ্ড এনে জাদুঘর সাজিয়ে নিয়েছি রাতারাতি। তৎক্ষণাৎ এক নির্ভুল ডুয়েট, যা অশ্রুও হতে পারে। ইচ্ছে করে গোটা বইটাই পড়তে, কিন্তু প্রচুর কবিতা পড়ে ফেলেছি। এত কবিতা একসঙ্গে পাঠ করলে কবিতাগুলির প্রতিও সঠিক সুবিচার হয় না, এবং যিনি শুনবেন তিনি অবশ্য পজ করে বা খানিকটা দেখে স্কিপ করে পড়তে পারবেন, তার পক্ষে এই সুবিধাটা রয়েছে। কিন্তু যে পড়ছে, আমি এই কবিতাগুলোর প্রতি হয়তো সঠিক সুবিবেচনা, সঠিক বিচার করতে পারছি না। হয়তো নবনীলের কবিতার যে মান, আমি পড়বার সময় সেই মান ধারণ করতে পারছি না। এই কবিতাটি, এই ব্যানার কবিতাটি পড়ে আমি আপাতত আজকের এই কবিতা পাঠ শেষ করব। ব্যানার। কিছুদিন বেশ একা থাকে সর্বনাম, তারপর আরও ধারালো হয় গন্ধরাজ, রক্ত ও সেপ্টিপিন। খাদ্য ও সহবাসের জন্য সব অবরোধ তুলে নিচ্ছে সুস্থ ও অসুস্থ মানুষ। পড়লাম নবনীল চট্টোপাধ্যায়ের কবিতা। নবনীল চট্টোপাধ্যায়ের কবিতার সম্পর্কে এতকাল ধরে আমার যে পরিচিতি ছিল, সেই পরিচিতির সঙ্গে এই মুহূর্তে যে কবিতাগুলি, আজ যে কবিতাগুলো পড়লাম, তার কোথাও একটা মিলের ঘাটতি রয়েছে। এই কবিতাগুলি অনেকটাই যেন সমালোচনা মুখর। সমাজ, সময় এবং ব্যক্তি, এই তিনের প্রতি একটা সরাসরি না হলেও একটা প্রচ্ছন্ন সমালোচনা যেন রয়েছে। এবং কবিতাগুলো পড়াকালীন সময়ে বারবারই মনে হচ্ছিল যে নবনীল এই কথাগুলি আমাকে উদ্দেশ্য করে বলেছে। এরকম ভাবনা আমার হচ্ছিল। এই ভাবনা আমার সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে। সে যাই হোক, তাতে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয় হচ্ছে যে নবনীলের কবিতাকে উচ্চারণ করার যে পদ্ধতি, এবং বইগুলির ছবি, দু একটি কবিতার চিত্র আপনারা পাবেন এই ভিডিওটি পরিবেশনকালে, তখন বুঝতে পারবেন
যে কবিতাগুলোকে যেমন আমরা মেয়েদের মাথায় যেমন আগেকার দিনে বাচ্চাদের, এখন তো সব উঠে গেছে, মেয়েদের মাথায় যেমনভাবে বিনুনি বাঁধা হতো, যেভাবে বিনুনি বিন্যাস করা হতো, চুলের গোছা গোছা চুল দিয়ে এক একটি করে বিনুনি বাঁধা হতো, সেইভাবে নবনীল তার কবিতার ছোট ছোট কবিতাগুলির লাইনগুলিকে, দুটি তিনটি লাইনকে এক একটি বিনুনির মতো করে সাজিয়েছেন এবং সেইভাবে বিন্যস্ত করেছেন। এবং এর বক্তব্য কোথাও দীর্ঘায়িত হয়নি, কোথাও ক্লান্তিকর হয়নি, বক্তব্য কোথাও খুব স্পষ্ট হয়ে ওঠেনি, আবার একদমই অস্পষ্ট, দুরূহ, দুর্বোধ্যও মনে হয়নি। তো যাই হোক, নবনীলের কবি জীবনের সাফল্য কামনা করি। জানি না নবনীল এখনও কবিতার মধ্যে আছেন কি না, তার সঙ্গে দীর্ঘদিন আমার কোনো আর যোগাযোগ নেই, বা আমি তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি, আমারই অপরাধ। তো সে যাই হোক, নবনীল কবিতায় থাক, কবিতা নবনীলের মধ্যে থাক। নমস্কার।